আমি তো আচ্ছা আর একটু দূরে লিখি, সময়টাকে আর একটু দূরে লিখি। এই দিকটা হচ্ছে আমাদের সময়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2। আচ্ছা, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না একটু বলো তো? মনে হয় বোর্ডের অনেক নিচে চলে গেলাম আমি। একটু সবাই বলো তো, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আমি তো বোর্ডের অনেক নিচে চলে গেছি, একটু কমেন্ট করো। আচ্ছা, এখন এখন তাহলে আমাদের এখান থেকে আমরা এখানে পাবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের C2, এটা হচ্ছে আমাদের C1, এটা আমাদের C1 এবং এটা হচ্ছে আমাদের C2। যেহেতু ঘনমাত্রাটা প্রথমে যা থাকবে তার থেকে কমে গিয়ে ঘনমাত্রাটা C2 হবে, তাই না? তাহলে এইভাবে যাবে এবং এইভাবে যাবে। এখন এই যে আমাদের গ্রাফটা হবে এইভাবে, ভালোভাবে লক্ষ্য করো। আমি গ্রাফটা এই জায়গাটা ঠিক মতো আঁকাতে পারলাম না। এইভাবে আমাদের গ্রাফটা হবে এবং আর একটা হবে আমাদের এইভাবে হবে। আচ্ছা দেখো, এই গ্রাফটা, এই যে গ্রাফটা আমি আঁকালাম বা এই গ্রাফটার মধ্যে যে হিসেবটা আছে, খুব সহজ একটা হিসেব আছে। এই হিসেবটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ভেরি সিম্পল। আমরা যেহেতু সময় ধরেছি একটা T1 সময় আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা C1 এবং পরবর্তীতে T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পেয়ে হয় C2 এবং T2 মাইনাস যদি T1 আমরা করি তাহলে T2 মাইনাস T1 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পেয়ে হয় কি C2 মাইনাস C1। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একেবারে নিচে কি দেখা যাচ্ছে না? এর নিচে আমি আর যাব না। একেবারে নিচে কি দেখা যাচ্ছে না? এর নিচে আমি আর লিখবো না, অসুবিধা নেই। এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা টি সময়ে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হয় কি C2 মাইনাস C1। তাহলে আমি গ্রাফটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। গ্রাফটা কিন্তু আর আমার রাখা সম্ভব হচ্ছে না, বা পুরোটাই আমি মিশিয়ে দিচ্ছি, কারণ আমার জায়গা সংকটের কারণে আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। আচ্ছা, জি স্যার, বোর্ডটা একটু উপরে উঠালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি উপরে উঠিয়ে লিখছি। আচ্ছা, এখন দেখো, আমরা গ্রাফটা কিন্তু সকলে তোমরা খাতায় লিখবে এবং সকলেই কিন্তু যদি বই থাকে কাছে বই থেকেও দেখতে পারো, অসুবিধা নেই। তো এখন এই যে ডেল্টা টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা কি পেয়েছিলাম যে C2 মাইনাস C1, তাই না? এখন এই ডেল্টা টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পায়, হ্যাঁ, আমরা একটু লিখি যে এই যে ডেল্টা টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে কি হয়? হ্রাস পায়, এবং হ্রাস পাওয়ার ফলে কি হয়? এটা মাইনাস ডেল্টা সি হয়, মাইনাস ডেল্টা সি হয়। কারণ C1 ইজ গ্রেটার দেন, এখানে বলা হচ্ছে যে C1 ইজ গ্রেটার দেন আমাদের C2, তাই না? C1 ইজ গ্রেটার দেন C2। আচ্ছা, এখন আমরা বলতে পারি, বা একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, একক সময়ে ঘনমাত্রা হ্রাস পায় সমান সমান কি হবে? মাইনাস ডেল্টা সি বাই মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি, মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। সুতরাং বিক্রিয়কের হার আমরা লিখতে পারবো, সুতরাং
বিক্রিয়কের হার সমান সমান আমরা লিখতে পারবো মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। এটা কিন্তু আমরা কি হিসেবে লিখতে পারছি, যে এটা লিখতে পারছি আমরা বিক্রিয়কের সাপেক্ষে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের সাপেক্ষে, মনে রেখো, বিক্রিয়কের সাপেক্ষে। এটা হচ্ছে কিন্তু আমাদের বিক্রিয়কের সাপেক্ষে। আচ্ছা, এখন আবার যদি আমরা লিখতে পারি, বোর্ডটা উপরে উঠালে ভালো হয়। এই আমি উপর থেকে লিখছি এখন মনে হয় তোমাদের আর দেখতে অসুবিধা হবে না। এখন মনে হয় তোমাদের আর দেখতে অসুবিধা হবে না। ঠিক আছে, আমার মনে হয় যে এখন আর তোমাদের দেখতে অসুবিধা হবে না। আচ্ছা দেখো, আচ্ছা ডেল্টা এক্স, ইয়াসমিন সুলতানা ডেল্টা, হ্যাঁ হ্যাঁ ডেল্টা এক্সও, অনেক জায়গায় ডেল্টা এক্সও লিখতে পারো, অসুবিধা নেই। ইয়াসমিন সুলতানা লিখছো ডেল্টা এক্স বা ডেল্টা টি, সমস্যা নেই, নো প্রবলেম। তবে অ্যাকচুয়ালি সি লেখার কারণটা হচ্ছে যে এখানে ঘনমাত্রাটাকে সাধারণত কিন্তু সি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ঘনমাত্রাটাকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়, যার কারণে ডেল্টা সি লেখা হচ্ছে। আবার অনেক জায়গাতে ডেল্টা এক্স ব্যবহার করছে, সমস্যা নেই, তবে ডেল্টা সি লিখলে বেশি ভালো বোঝা যায়। আচ্ছা, এখন আবার আমরা যদি লিখি যে আমাদের মনে করি যেমন T1 সময়ে উৎপাদের ঘনমাত্রা আমরা মনে করে আসবো, এরপরে কি x1, আগে ছিল আমাদের C1, এরপরে আমরা আসবো এখন আমাদের x1। দেখো, এটা আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, সি হলে সামনে মাইনাস আর এক্স হলে সামনে প্লাস, কেন আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, টেনশন করো না। আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। দেখো, আগেরটা কিন্তু ছিল আমাদের, ভালো করে মাথায় রাখো সবাই, যে আগেরটা কিন্তু ছিল আমাদের বিক্রিয়কের সাপেক্ষে। হ্যাঁ, এখন আবার যদি আমরা মনে করি, মনে করি কি, যে T1 সময়ে উৎপাদের ঘনমাত্রা x1, T1 সময়ে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে আমাদের x1, এবং T2 সময়ে উৎপাদের ঘনমাত্রা x2, এবং T2 সময়ে উৎপাদের ঘনমাত্রা আমাদের x2। তাহলে আমরা লিখতে পারবো কি, T2 মাইনাস T1, এই সময়ে আমাদের উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে, খুবই সিম্পল কিন্তু, এই সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটা কত হবে আমাদের, x2 মাইনাস x1, তাই না, x2 মাইনাস x1। আচ্ছা, এখন ডেল্টা টি সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হবে আমাদের ডেল এক্স একই রকম, তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা টি সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হবে কি আমাদের ডেল এক্স, তাই না, ডেল এক্স, যেখানে x2 গ্রেটার দেন x1, ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে x2 গ্রেটার দেন x1, এখন এই যে ডেল্টা টি সময় উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডেল্টা এক্স হচ্ছে এবং x2 গ্রেটার দেন x1 হচ্ছে। এখন একক সময় উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন আমরা কি লিখতে পারি, একক সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, একক সময় উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন আমরা কি লিখতে পারবো, ডেল এক্স বাই ডেল টি। ক্লিয়ার, ডেল এক্স বাই ডেল টি।
তাহলে এই ডেল এক্স বাই ডেল টি আমরা এখন এখানে লিখতে পারবো। ভালো করে দেখো, এই 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 লাইনের পর, অর্থাৎ একক সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডেল এক্স বাই ডেল টি, এরপরে আমাদের আসবে, সুতরাং আমরা লিখতে পারবো বিক্রিয়ার হার সমান সমান ডেল এক্স বাই ডেল টি। দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের উৎপাদের সাপেক্ষে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের উৎপাদের সাপেক্ষে। ভালো করে লক্ষ্য করে দেখো, ইয়াসমিন সুলতানা যে প্রশ্নটা করছো সবাই একটু মনোযোগ সহকারে শোনো, যে স্যার সি হলে সামনে মাইনাস, অর্থাৎ সি এর সময় সামনে মাইনাস আর এক্স এর সময় সামনে প্লাস কেন? এটার উত্তর হচ্ছে যে সি এর সময়ে ওইটা ছিল আমাদের কিন্তু বিক্রিয়কের সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে, অর্থাৎ মাইনাস ডেল সি বাই ডেল টি, আর উৎপাদের সাপেক্ষে। এই জন্য এখন এর পেছনে আবার কথা হচ্ছে যে সাধারণত যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার এটা বের করার জন্য সাধারণত কি হয়, সাধারণত বিক্রিয়কগুলো ঘনমাত্রা, একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন বিক্রিয়কগুলোর কিন্তু ঘনমাত্রাটা হ্রাস পায়, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, আর উৎপাদের ঘনমাত্রাটা কি হয়, বৃদ্ধি পায়। যার কারণেই বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের ওইখানে মাইনাস, আর উৎপাদের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের প্লাস। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা কিন্তু উৎপাদের সাপেক্ষে ডেল এক্স বাই ডেল টি, এটা উৎপাদের সাপেক্ষে, আর ওইটা কিন্তু আমাদের ছিল বিক্রিয়কের সাপেক্ষে। আচ্ছা, এখন তাহলে আমরা সামগ্রিকভাবে দুটো তো একই, কিভাবে দুটো এক হয়? দুটো এক না তো, দুটোই এক হলেও বিক্রিয়কের ক্ষেত্রে দেখো বিক্রিয়কের ঘনমাত্রাটা কিন্তু হ্রাস পাচ্ছে, উৎপাদের ঘনমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে তোমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ওইখানে আমাদের C1 গ্রেটার দেন কিন্তু ছিল C2, C1টা গ্রেটার দেন ছিল কিন্তু C2। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি তোমাদের একটু বলি, C1টা কি ছিল আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, এবং C2টা ছিল উৎপাদের ঘনমাত্রা, তাই না? তো এখানে C1টা আমাদের কি গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন কেন? C1টা বেশি অর্থাৎ বড়, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের কি ছিল, প্রথমে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি ছিল, তাই না? তারপরে সেটা কমতে কমতে কি হয়ে গেছে, উৎপাদের ঘনমাত্রাটা বেশি হয়ে গেছে। এই জন্য আমাদের সেখানে C1 গ্রেটার দেন C2, অর্থাৎ ওই যে আমরা ওখানে লিখেছি যে C2 মাইনাস C1, এই C2 মাইনাস C1 থেকে ওখানে আমাদের মাইনাসটা আসছে, C2 মাইনাস C1 থেকে আমাদের ওখানে মাইনাসটা আসছে, ঠিক আছে? আচ্ছা, পঙ্কজ ভৌমিক প্রশ্ন করছো, স্যার এক্স এবং সি দুইটাই তো ঘনমাত্রা, হ্যাঁ দুইটাই তো ঘনমাত্রা নির্দেশ করে। তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের বিক্রিয়কের কিন্তু ঘনমাত্রাটা প্রথম দিকে কি ছিল, বিক্রিয়ার শুরুতে, একেবারে বিক্রিয়ার শুরুতে লক্ষ্য করো যে বিক্রিয়কের ঘনমাত্রাটা কি ছিল, বেশি ছিল। তখন তো কোনো উৎপাদই তৈরি হয়নি, উৎপাদ তৈরি হয়েছিল? তখন কোনো উৎপাদ তৈরি হয়নি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে বিক্রিয়কের ঘনমাত্রাটা তখন কিন্তু বেশি ছিল। তারপরে যখন বিক্রিয়াটা শুরু হয়ে গেল, ধীরে ধীরে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকে। এই কারণে আমাদের ওখানে C1 গ্রেটার দেন C2, এই C1 গ্রেটার দেন C2। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলছে কি, আর সবসময় তো স্যার C2 গ্রেটার দেন C1 এবং